সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মোজাদ্দিদে আল ফিসানী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র শিক্ষক, মোজাদ্দিদ আল ফিসানী উচ্চ বিদ্যালয়, বনরূপা, রাঙ্গামাটি। আমাদের আজকের পাঠটি আমরা এমন সময় নিতে যাচ্ছি, তোমরা জানো যে পুরো বিশ্বে কোভিড-19 কারণে একটি অগোছালো সময় আমরা পার করছি। ঠিক তেমনি পরিস্থিতিতে বছরাধিক কাল হয়ে গেল যখন আমরা কোভিড-19 কারণে অর্থাৎ করোনা ভাইরাসের সংক্রমণের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে এবং আমরা শিক্ষা প্রতিষ্ঠানে এসে আমাদের পাঠদান কিংবা পাঠ গ্রহণ কোনোটাই করতে পারছি না। তো আজকের অনলাইন ক্লাসরুমের মাধ্যমে আমরা তোমাদেরকে শ্রেণী কার্যক্রমগুলোর সাথে অল্প করে হলেও তোমাদের সম্পৃক্ত করতে পারছি। তো আমি আশা করছি যে তোমরা সকলে আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখবে এবং এর মাধ্যমে তোমাদের লেখাপড়ার চালু রাখার জন্য ধারাবাহিকভাবে তোমরা চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে নবম শ্রেণীর বাংলা সাহিত্যের কবিতাংশ থেকে একটি কবিতা আমরা অধ্যয়ন করব এবং আমাদের পাঠ আমরা উপস্থাপন করব এবং দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ। তোমরা কি বলতে পারো এই ছবিটি কিসের? হ্যাঁ, এটি আহসান মঞ্জিলের ছবি। এখন তোমাদেরকে বলতে হবে যে এই আহসান মঞ্জিলটি কোন নদীর তীরে অবস্থিত। আমি তোমাদেরকে সহযোগিতা করছি একটি চিত্র দিয়ে। দেখো তো তোমরা চিনতে পারো কিনা এটি কোন নদী? বুড়িগঙ্গা নদীর তীরে আহসান মঞ্জিল অবস্থিত। আমরা জানি ঢাকার একটি গুরুত্বপূর্ণ স্থাপনা যেটি মোগল সম্রাটদের দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি আহসান মঞ্জিল হিসেবে আমাদের পুরো দেশে সকলের কাছে সমধিক পরিচিত এবং এটি এখন একটি সরকারি সম্পত্তি। তোমরা স্ক্রিনে আরেকটি ছবি দেখতে পাচ্ছ, বলতে পারো ছবিটি কিসের? এটি কাপ্তাই জলবিদ্যুৎ বাঁধ, যেটি আমাদের রাঙ্গামাটি জেলার কাপ্তাই শহরে অবস্থিত। আরেকটি ছবি তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়। তোমরা কি বলতে পারবে এই ছবিটি কিসের? হ্যাঁ, এটি হচ্ছে চট্টগ্রামে অবস্থিত শাহ আমানত সেতু। এখন তোমাদেরকে বলতে হবে যে এই স্থাপনাগুলো কোন নদীর তীরে অবস্থিত। দুটি স্থাপনা। আশা করি তোমরা সকলে গেস করতে পেরেছো এবং আমি তোমাদেরকে সহযোগিতা করছি। এই যে নদীটি দেখতে পাচ্ছ পাহাড় এবং পানির কম্বিনেশনে, এই নদীটির তীরেই কিন্তু এই দুটো স্থাপনা অবস্থিত। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। যে আমাদের আজকের পাঠটা কি হতে যাচ্ছে তাহলে? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। আমরা আজকে কপোতাক্ষ নদ কবিতা নিয়ে আমাদের পাঠ আমরা উপস্থাপন করব এবং আমরা পাঠ গ্রহণ করব। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের এই পাঠটি শেষে তোমরা যা যা বিষয় অর্জন করতে পারবে, প্রথমেই হচ্ছে কপোতাক্ষ নদ কবিতার কবি পরিচিতি বর্ণনা করতে পারবে। কপোতাক্ষ নদ কবিতার মূল ভাব ব্যাখ্যা করতে পারবে। কপোতাক্ষ নদ কবিতাটির প্রমিত উচ্চারণ ও আবৃত্তি করতে পারবে। এরপরে কবিতাটিতে থাকা কিছু নতুন শব্দের অর্থ বলতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে একজন মহিষী ব্যক্তির ছবি দেওয়া আছে, যিনি কপোতাক্ষ নদ কবিতাটি লিখেছেন।
হ্যাঁ, তিনি হচ্ছেন আমাদের পরম শ্রদ্ধেয় এবং বাংলা সাহিত্য আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র মাইকেল মধুসূদন দত্ত। চলো আমরা এখন তার সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কপোতাক্ষ নদের সৃষ্টি হয়েছে যে মহান ব্যক্তিত্বের দ্বারা, তিনি মাইকেল মধুসূদন দত্ত, যিনি 1824 সালের 25শে জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে। স্কুল জীবন শেষ করে তিনি এই বাংলার যশোর এলাকা থেকে কলকাতার হিন্দু কলেজে গিয়ে তিনি ভর্তি হন। এরপর 1843 সালে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। এরপর তিনি উচ্চতর শিক্ষা লাভ করার জন্য পাশ্চাত্যে গমন করেন, অর্থাৎ ফ্রান্স গিয়ে তিনি ইংরেজি আর উপরে তিনি লেখাপড়া করতে ফ্রান্সে পাড়ি জমান এবং উচ্চতর অনেক ডিগ্রি অর্জন করেন। ঠিক ফ্রান্সে থাকাকালেই তিনি পাশ্চাত্য ইংরেজি সাহিত্যের প্রতি কিন্তু অনুরক্ত হয়ে পড়েন এবং আমরা জানি যে মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্সে থাকাকালে তিনি এতটাই ইংরেজির প্রতি অনুরক্ত হয়েছিলেন যে তিনি অনেক কবিতা, অনেক সাহিত্য সৃষ্টি করেছিলেন ইংরেজি ভাষার। সর্বশেষ মাইকেল মধুসূদন দত্ত 1873 সালের 29শে জুন পরলোক গমন করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কবি মাইকেল মধুসূদন দত্তের রয়েছে অনেকগুলো অনবদ্য সৃষ্টি। চলো আমরা এখন কবির এই সকল অমর কীর্তির সাথে কিছুটা পরিচিত হয়ে আসি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি অনবদ্য কাব্যের নাম তোমরা দেখতে পাচ্ছ, চিত্র দেখতে পাচ্ছ, মেঘনাদ বধ কাব্য। এটি মাইকেল মধুসূদন দত্তের অমর এক সৃষ্টি। এরপরে তোমরা যে চিত্রটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে বীরঙ্গনা কাব্য, যেটি কবি মাইকেল মধুসূদন দত্তের আরেকটি অনবদ্য সৃষ্টি। তিলোত্তমা সম্ভব কাব্য মাইকেল মধুসূদন দত্তের আরেকটি বিখ্যাত সৃষ্টি। চতুর্দশপদী কবিতা বলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো মাইকেল মধুসূদন দত্তের কথা বললেই সনেটের কথা চলে আসে। সনেট মানে চতুর্দশপদী কবিতা। আর বাংলা সাহিত্যের আকাশে, বাংলা সাহিত্যের ইতিহাসে সবচাইতে পুরনো এবং প্রথম যিনি এই অনবদ্য সৃষ্টিটি করেছিলেন এবং আমাদেরকে যিনি এই কবিতা বলি, এভাবে যে কবিতা লেখা যায়, এভাবে যে ছন্দের তালে তালে এবং প্রত্যেকটা লাইনকে নিয়মের মধ্যে, কাঠামোবদ্ধতার মধ্যে রেখে কোনো ভাব প্রকাশ করা যায় এবং সেটা ছান্দিক হতে পারে, সেটি সর্বপ্রথম আমাদেরকে যিনি পরিচয় করে দিয়েছেন তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। এবং তার এই সকল রচনাবলীগুলো যেই জায়গায় স্থান পেয়েছে, যে বইটিতে স্থান পেয়েছে, সেটি হচ্ছে চতুর্দশপদী কবিতাবলী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা কবির রচিত কিছু উল্লেখযোগ্য নাটক সম্পর্কে জেনে নেব। কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী ইত্যাদি, এগুলো হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের রচিত বিখ্যাত নাটক সমূহ। এখন আমরা জানব কবির রচিত উল্লেখযোগ্য কিছু প্রহসন। প্রহসন বলতে কি বুঝো বন্ধুরা? আমার মনে হয় তোমরা সকলেই জানো এবং ইতিমধ্যে তোমরা জানতে পেরেছো যে প্রহসন হচ্ছে সমসাময়িক সভ্যতার, সমসাময়িক এলাকার কিছু ঘটে যাওয়া ঘটনা, যেগুলো মানুষ কখনো কাম্য করে না, মানুষ কখনো চায় না, অর্থাৎ মানুষের স্বাভাবিক সভ্যতা বিকাশের পথে যেগুলো প্রতিবন্ধকতার কাজ করে, যেগুলো মানুষের অস্থিরতার জন্য দায়ী, সে সকল ঘটনাবলীগুলোই হচ্ছে যে প্রহসন নামে
পরিচিত। অর্থাৎ সে ঘটনাগুলো ঘটানো হয় কিন্তু সেগুলো স্বীকার করা হয় না। একটা অন্যায় ঘটানো হচ্ছে কিন্তু সেটার কোনো একটা ব্যাখ্যা দিয়ে সেটিকে আহ, সঠিক বলে মানুষের কাছে প্রমাণ করার চেষ্টা করা হয়। এই জাতীয় যে সকল ঘটনাগুলো অহরহ আমাদের সমাজে ঘটে থাকে সেগুলোকে সাহিত্যের ভাষায় প্রহসন বলা হয়। ঠিক কবি সেরকম দুটি বিখ্যাত প্রহসন রচনা করেছিলেন। একটি হচ্ছে একই কি বলে সভ্যতা এবং আরেকটি হচ্ছে বুড়ো শালিকের ঘাড়ে রোঁ। শিক্ষার্থী বন্ধুরা, এছাড়াও কবির প্রবর্তিত অমিত্রাক্ষর ছন্দ ও সনেট বাংলা কাব্যে যোগ করেছে এক নতুন মাত্রা। আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেও বলছিলাম প্রিয় শিক্ষার্থীরা যে সনেট রচনাটা ছিল শুধুমাত্র কবির কোনো সৃষ্টি নয়, এটি পুরো বাংলা সাহিত্য আকাশে, বাংলা কাব্যে এটি একটি নতুন মাত্রা ছিল, একটি নতুন সৃষ্টি ছিল যা তার আগে কেউ বাংলা সাহিত্যে পরিচয় ঘটাতে পারেনি। তোমরা জানো আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বিখ্যাত কবি, যিনি বিশ্বকবি, তিনিও কিন্তু এক সময় কবি মাইকেল মধুসূদন দত্তকে অনুসরণ করে সনেট কবিতা লেখা শুরু করেছেন এবং তার উল্লেখযোগ্য অনেকগুলো সনেট কবিতা আছে। হ্যাঁ, আমাদের কবিগুরু কিন্তু সনেটের মধ্যে আবার কিছু বৈচিত্র্য এনেছেন, কিছু নতুন মাত্রা সংযোজন করেছেন, বাট মূল যেই অমিত্রাক্ষর ছন্দ এবং সনেট, এটি আমাদের বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্তের সৃষ্টি। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এখন কবিতাটি দেখে দেখে আবৃত্তি করি। আমি তোমাদের উদ্দেশ্যে একবার সেটা আবৃত্তি করে দিচ্ছি, আশা করি তোমরা এরপরে আবার নিজেরাই আবৃত্তি করবে এবং শুদ্ধ উচ্চারণে আবৃত্তি করার জন্য তোমরা চেষ্টা করবে। শিক্ষার্থী বন্ধুরা, কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্ত। সতত হেনদ তুমি পর মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সতত যেমতি লোক নিশার স্বপনে, শোনে মায়া মন্ত্র ধ্বনি তব কলকলে, জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি তনে, আর কিহে হবে দেখা যতদিন যাবে, প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, বাড়ি রূপ কর তুমি এ মিনতি গাবে, বঙ্গজ জনের কানে সখে সখারিতে, নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে নাম তবু বঙ্গের সঙ্গীতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রমিত উচ্চারণে মাইকেল মধুসূদন দত্তের অনবদ্য একটি সনেট কপোতাক্ষ নদের আমরা আবৃত্তি করলাম। আশা করি যে তোমরা এরপরে নিজেরাই আবৃত্তি করবে এবং সঠিক উচ্চারণে আবৃত্তি করার জন্য চেষ্টা করবে এবং শিখবে। চলো আমরা এখন জেনে নিই চতুর্দশপদী কবিতা কি এবং এগুলো কোন কোন নীতিতে গঠিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চতুর্দশপদী কবিতাকে ইংরেজিতে বলা হয় সনেট। এই কবিতাগুলোতে 14টি চরণ থাকবে এবং চরণগুলো ভাব সংহত ও সুনির্দিষ্ট। এর প্রথম 8 চরণের স্তবককে অষ্টক এবং পরবর্তী 6 চরণের স্তবককে ষষ্ঠক বলে। অষ্টকে মূলত ভাবের প্রবর্তনা করা হয় এবং ষষ্ঠকে ভাবের পরিণতি থাকে। চতুর্দশপদী কবিতায় কয়েক প্রকার অন্তমিল প্রচলিত আছে। যেমন প্রথম 8 চরণ, সেটি চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, আবার চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, তার ঘ, উ এবং চ, এবং এরপরে আবার ঘ, উ, চ, এভাবে করে ছন্দের মিলটা করা হয়ে থাকে। অথবা ক, তারপরে খ এবং খ দুটো মিল থাকবে, একই রকম হবে, এরপরে গ,
সাথে ছন্দের মিল হবে। আবার পরের 4টি লাইনে গিয়ে প্রথমটার সাথে এর আগের চরণগুলোর 4 চরণের প্রথম চরণটার সাথে মিল হবে, এভাবে করে ধারাবাহিকভাবে মিলগুলো থাকবে। আর শেষের যে 6 চরণ আছে সেই 6 চরণের ঘ এবং উ এই দুটো করে ছন্দের মিল থাকবে, এবং সর্বশেষ চ এবং চ এই দুটোর মধ্যে মিল থাকবে। তাহলে তোমরা নিচে যে মিল বিন্যাসটা দেখতে পাচ্ছ সেখানে দেখতে পারবে 14টি চরণের কিভাবে করে এই বিন্যাসটি করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা তোমাকে সনেট সম্পর্কে একটা মোটামুটি ধারণা দেওয়ার জন্য আমি তোমাদেরকে চেষ্টা করেছি, কিন্তু তোমরা আরো অনেক বেশি পড়ার জন্য এবং জানার জন্য চেষ্টা করবে, কারণ সনেট একটি অনেক বড় মাপের একটি বিষয়। তোমরা অনেক অবাক হয়ে যাবে যদি তোমরা এর অন্তর্নিহিত ভাবগুলো বোঝার মতো তোমরা যদি চেষ্টা করো, তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে এবং দেখবে যে আসলেই অসম্ভব রকম কষ্টসাধ্য এবং অসম্ভব রকম একটি যোগ্যতার বিষয় থাকে এরকম একটি কবিতা রচনা করতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এখন কবিতাটির মূল ভাব সম্পর্কে জেনে নিই। কপোতাক্ষ নদ কবিতাটি চতুর্দশপদী কবিতাগুলি থেকে গৃহীত হয়েছে। এই কবিতায় কবির স্মৃতি কাতরতার আবরণে তার অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। কবি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে মধুসূদন এই নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন। যখন তিনি ফ্রান্সে বসবাস করতেন তখন জন্মভূমির শৈশব কৈশোরের বেদনাবিধুর স্মৃতি তার মনে জাগিয়েছিল কাতরতা। দূরে বসেও যেন তিনি কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পেয়েছেন। কত দেশে কত নদী তিনি দেখেছেন। কিন্তু জন্মভূমির এই নদ যেন মায়ের স্নেহ ডোরে তাকে বেঁধে রেখেছিল। কিছুতেই তিনি তাকে ভুলতে পারেন না। কবির মনে সন্দেহ জাগে, আর কি তিনি এই নদের দেখা পাবেন? কপোতাক্ষ নদের কাছে তাই তার সবিনয় মিনতি। কপোতাক্ষ নদ যেন বন্ধুভাবে তাকে স্নেহাদরে যেমন স্মরণ করেন, তিনি যেভাবে কপোতাক্ষ নদকে স্মরণ করেন, কপোতাক্ষ যেন একই প্রেমভাবে তাকে সস্নেহে স্মরণ করে। কপোতাক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীদের জন্য ব্যক্ত করে। আমরা এই লেখাটুকুর মাধ্যমে কবিতাটির মূল ভাব সম্পর্কে জেনে নিতে পেরেছি। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এখন নিচের কিছু শব্দের অর্থ জেনে নিই। প্রথম শব্দ সতত। আমি আবারও বলছি, শব্দটি হচ্ছে সতত। সতত হে নদ তুমি পর মোর মনে। এই চরণের মধ্যে সতত যে শব্দটি আছে আমরা এখন তার অর্থটি বের করব। আশা করি তোমরা সকলেই জানো। বন্ধুরা, তোমরা কি বলতে পারো সতত শব্দের অর্থ কি হবে? হ্যাঁ, ঠিক বলেছ, সতত শব্দের অর্থ সর্বদা। এরপরে আমরা দ্বিতীয় শব্দটি সম্পর্কে জেনে নিই। দ্বিতীয় শব্দটি হচ্ছে বিরলে। আমি আবারও বলছি, বিরলে। এর অর্থটা কি তোমরা বলতে পারবে? বিরলে শব্দের অর্থ হচ্ছে একান্ত নিরিবিলিতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর পরের শব্দটি হচ্ছে ভ্রান্তি। আমি আবারও বলছি, ভ্রান্তি। এর অর্থ হচ্ছে ভুল। পরের শব্দটি হচ্ছে বাড়িরূপকর। আমি আবারও বলছি, বাড়িরূপকর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইটির উচ্চারণে কিন্তু কোনো রকম ভুল করা যাবে না, তাহলে অর্থের ভিন্নতা দেখা দেবে। বাড়িরূপকর এর অর্থটা কি দাঁড়ায় আমরা এখন সেটা দেখে নিই।
প্রজা যেমন রাজাকে কর দেয়, তেমনি কপোতাক্ষ নদও সাগরকে জলরূপ কর দিচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পেরেছো। তাহলে এখানে বাড়ি রূপ, রূপ মানে বাড়ির মতন, বাড়ি মানে হচ্ছে যে পানি, এবং কর হচ্ছে যে এখানে ট্যাক্স, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি। অর্থাৎ প্রজা যেমন রাজাকে কর দেয়, তেমনি কপোতাক্ষ নদ সাগরকে জলরূপ কর দিচ্ছে। আমরা পরের শব্দটিতে যাই। পরের শব্দটি হচ্ছে চতুর্দশপদী কবিতা। এর অর্থ আমি আবারও বলছি, শব্দটি হচ্ছে চতুর্দশপদী কবিতা। এর অর্থটা চলো আমরা জেনে নিই। ইংরেজিতে বলে একে সনেট, 14 চরণ সমন্বিত ভাব সংহত সুনির্দিষ্ট কবিতা, যাকে চতুর্দশপদী কবিতা বলা হয়। কপোতাক্ষ নদ হচ্ছে তেমনি একটি চতুর্দশপদী কবিতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ কয়েকটি নতুন শব্দ এবং তার অর্থ জেনে নিলাম। তোমাদের জন্য আমি কিছু কাজের ব্যবস্থা করেছি, যেটি তোমরা দলগতভাবে সম্পন্ন করবে। তোমাদেরকে শ্রেণীতে যেভাবে করে আমরা দল করে দিতাম এবং তোমাদের থেকে আমরা কাজ দিতাম এবং সেই কাজগুলো আদায় করে নিতাম, তোমরা বাসায় বসে এই কাজগুলো করার জন্য চেষ্টা করবে। যেমন, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। এই যে দুটো চরণ এই কবিতার মধ্যে অবস্থিত, এই দুটি চরণে তোমরা ব্যাখ্যাটা করবে। আশা করি তোমরা এটি খুব সহজেই করতে পারবে। তোমাদেরকে মূল্যায়নের জন্য আমি কয়েকটি প্রশ্ন এখানে অবতারণা করেছি। প্রশ্নগুলোর তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রয়োজনে আমাদের এই ক্লাসের ফেসবুক পেজের এখানে তোমরা প্রশ্নগুলোর উত্তর আমাকে ইনবক্সে পাঠাতে পারো। এছাড়াও আমি তোমাদেরকে এখন উত্তরগুলো সে সাথে বলেও দেব। 1 নম্বর প্রশ্ন, বিরলে শব্দের অর্থ কি? 1 নম্বর প্রশ্ন, বিরলে শব্দের অর্থ কি? হ্যাঁ, একান্ত নিরিবিলিতে। উত্তর হচ্ছে একান্ত নিরিবিলিতে। তোমরা যারা উত্তরগুলো দিয়েছো, তোমরা সঠিক উত্তরটির সাথে মিল করে নাও। 2 নম্বর প্রশ্ন, সব সময় কবির কার কথা মনে পড়ে? শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বর প্রশ্ন, সব সময় কবির কার কথা মনে পড়ে? তোমরা যারা যারা উত্তর বলেছো তারা আমার সাথে মিল করে নাও। উত্তর হচ্ছে কপোতাক্ষ নদের কথা। 3 নম্বর প্রশ্ন, সনেট কবিতায় কতটি চরণ থাকে? সনেট কবিতায় কতটি চরণ থাকে? তোমরা যারা উত্তরটি জানো এবং যারা জানো না তারা আমার সাথে মিল করে নেও তো। উত্তর হচ্ছে 14টি চরণ থাকে। 4 নম্বর প্রশ্ন, কবির জন্ম কোথায়? কবি কোথায় জন্মগ্রহণ করেন? তোমরা নিশ্চয়ই সকলে পেরেছো ইতিমধ্যেই। তোমরা যেহেতু জেনেছো, আমরা উত্তরটার সাথে মিল করে নিই। উত্তর হচ্ছে যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে সর্বশেষ প্রশ্ন, কবি কত সালে পরলোক গমন করেন? আশা করি তোমরা সকলেই জানো। উত্তরটি হচ্ছে 1873 সালের 29 জুন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দীর্ঘক্ষণ ধরে কপোতাক্ষ নদ কবিতাটির উপরে বিভিন্ন পাঠ আমরা দান করেছি এবং তোমরা মনোযোগের সাথে আমি আশা করছি পাঠটি শুনেছো এবং প্রয়োজনীয় কাজে তোমরা অংশগ্রহণ করেছো। এ পর্যায়ে আমি তোমাদেরকে বাড়িতে করার জন্য একটি ছোট্ট কাজ দিচ্ছি, যেটি তোমরা যখন স্কুল খুলবে তখন আমাকে সেটি ক্লাসে দেখাবে। তোমার দেখা নিকটবর্তী কোনো একটি নদী বা খাল সম্পর্কে 200 শব্দের মধ্যে একটি রচনা লিখে আনবে। এটি তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, করোনা প্রতিরোধে সময় বাসার বাইরে যেতে অবশ্যই মাস্ক পরিধান করবে এবং কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে, নতুবা ঘন ঘন সাবান দিয়ে অন্তত 20 সেকেন্ড সময় নিয়ে বারবার হাত ধুবে। মনে রাখবে, ভয় নয়, সচেতনতাই করোনা ভাইরাস মোকাবেলার সর্বোত্তম উপায়।
তোমরা সকলে ভালো থাকবে, নিরাপদে থাকবে এবং সুস্থ থাকবে। আমরা আজকে নবম শ্রেণীর বাংলা বিষয়ের কবিতাংশ থেকে কপোতাক্ষ নটটি এতক্ষণ পর্যন্ত তোমাদের সামনে আমরা উপস্থাপন করেছি। আশা করি তোমরা এটিকে প্রয়োজন হলে বারবার দেখে এবং এর প্রশ্ন এবং উত্তরগুলো দেওয়ার মাধ্যমে তোমরা তোমাদের লেখাপড়ার ধারাবাহিকতাটাকে ধরে রাখবে। আশা করছি যে তোমরা উত্তরগুলো ইনবক্সে আমাকে পাঠিয়ে দেবে এবং পরবর্তী ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করবে এবং তোমাদের বইগুলো তোমরা নিয়মিত পাঠ করবে। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। এই বলে আমরা আজকে আমাদের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সকলকে।